আপনারা কারা কারা বিখ্যাত মানুষদের জীবনী পড়তে পছন্দ করেন? এই ধরুন কোনো মানুষ তার নিজের জীবনী নিজেই লিখেছেন, আত্মজীবনী লিখেছেন বা তার কথা অন্য কেউ লিখেছে। এরকম বইগুলো পড়তে পছন্দ করেন কে কে? তারা আমাকে একটু জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমি নিজে আসলে এরকম বই খুব পছন্দ করি যে একটা মানুষ খুব বিখ্যাত হয়েছে। তো হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে? তার শৈশব কেমন ছিল, কৈশোর কেমন ছিল, বা তিনি এই যে এই জায়গায় গিয়ে অনেক বড় হয়েছেন, কিভাবে হয়েছেন? এর পেছনে কি ছিল, কি সূত্র ছিল, কি অনুপ্রেরণা ছিল, বা কার সাহায্য ছিল, আর তার জীবন কেমন কেটেছে, এই ব্যাপারগুলো পড়তে আমার খুব ভালো লাগে, কল্পনা করতে ভালো লাগে। আমি একটা টাইমে এরকম বই প্রচুর পড়তাম। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা অনেক নন ফিকশন পড়তে পছন্দ করতো, আত্মজীবনী পড়তে পছন্দ করতো। তো তখন সময়টা এমন ছিল যে যে যা ইচ্ছা পড়ুক আমার হচ্ছে ওটা লাগবে এবং আমি ওটা ধার করে নিয়ে আসতাম। মানে বইয়ের এত অভাব ছিল, যা পেতাম ওইটাই গো গ্রাসে গেলা শুরু করতাম, এরকম অবস্থা ছিল। তো তখন সব পড়তাম, তো তখন ভালো লাগতো আসলে, এগুলোর প্রতি একটা খুব খুব আগ্রহ জন্মে যায়। কিন্তু বড় হওয়ার পর আস্তে আস্তে মানে ব্যস্ত হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এরকম বইগুলো থেকে অনেক দূরে সরে গিয়েছি, পড়াই হচ্ছিল না। তো কয়েকদিন আগে আমি এরকম একটা জীবনী সংগ্রহ করি একজনের, এবং আমি তখনই পড়ে ফেলি আসলে, কিন্তু আমার পরীক্ষা চলছিল দেখে আমি আর বইটি নিয়ে কথা বলতে পারিনি। গ্রামে আসার আগে চিন্তা করলাম যেহেতু গ্রামীণ পরিবেশ, এই বইটা গ্রামীণ পরিবেশের সাথেই একদম যায়, সেই জন্য আমি বইটা সাথে করে নিয়ে এসেছি। এবং আমি আজকে যাকে নিয়ে কথা বলবো, যার জীবনী নিয়ে কথা বলবো, এই মানুষটাকে আমরা অনেকেই চিনি না, কিন্তু আমাদের আসলে চেনা উচিত, চেনা দরকার। আমরা হয়তো যারা সাধারণ জ্ঞান পড়ি, মানে হয় না অনেকে চাকরির জন্য বা নানান কারণে পড়ে, এরা তাকে চিনতে পারে, তার নাম জানতে পারে, কিন্তু সাধারণ মানুষ খুব কম জানে আমার মনে হয় আর কি। আমি নিজেও এক দুবার তার নাম শুনেছি কিন্তু বিস্তারিত কিছু জানতাম না, তো বইটা হাতে পাওয়ার পর আমি জেনেছি এবং আমার খুব ভালো লেগেছে বইটা পড়ে। তো কথা না বাড়িয়ে আমি আসলে আপনাদেরকে বইটি দেখাই। বইটির নাম হচ্ছে মেঘা ঠাকুর, লিখেছেন চৌধুরী শামসুল আরেফিন। আমি আবার বলছি, বইটার নাম হচ্ছে মেঘা ঠাকুর। এই যে মেঘা ঠাকুর, ইনি আসলে আমাদের মেঘা ঠাকুর, এবং তার নাম হচ্ছে চৌধুরী গোলাম আকবর, এবং তার একটা উপাধি আছে, সেটা হচ্ছে সাহিত্য ভূষণ। এই যে আমাদের মেঘা ঠাকুর, তিনি জন্মগ্রহণ করেন সিলেটে এবং 1921 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় এই যে এখন যেমন দিন না, আমি আমার ক্যামেরাতে হয়তো সুন্দরভাবে আসছে না, আকাশ খুবই মেঘলা, একটু পরেই মনে হবে অনেক বৃষ্টি পড়বে, বা দেখা যাবে বাইরে হচ্ছে অনেক ঝিনিঝিনি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আমাদের মেঘা ঠাকুর এরকম একটা টাইমে জন্মগ্রহণ করেন, যার কারণে তার বাবা মা তার নাম রাখেন মেঘা ঠাকুর। তো এই যে গোলাম আকবর সাহেব, তিনি ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান, যার কারণে তাকে মাইজম ঠাকুর বলা হতো, সিলেটি ভাষায় মাইজম বলা হতো, মেঝো। আর আমরা আমাদের লোক ভাষায় এটাকে বলি মাইজা। তো এই যে আমাদের মেঘা ঠাকুর, তার কাজ ছিল কি, তিনি ছোটবেলা থেকেই লোকগীতি, লোক সাহিত্য, লোকসঙ্গীত, তারপরে গীতি কবিতা, এগুলো জানতে, শুনতে, পড়তে খুব পছন্দ করতেন, এবং একটা টাইমে গিয়ে তিনি এগুলো লেখা শুরু করেন। মানে মানুষের কাছে গিয়ে গিয়ে তিনি তাদের থেকে জিনিসপত্র জেনে এনে এনে লেখা শুরু করেন। তো আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না যে লোকগীতি কি টাইপ হতে পারে। আমাদের ছোটবেলায় হচ্ছে মারা আমাদেরকে ঘুম পাড়ানি কবিতা শোনাতো না, ওইরকম। যদি আমি আপনাদেরকে একটা বলি, যেমন একটা হচ্ছে, বাপ ভালা তার বেটা ভালা, মা ভালা তার জি, গাই ভালা তার বাছুর ভালা, দুধ ভালা তার ঘি। মানে হচ্ছে বাপ ভালো হলে তার ছেলে ভালো হবে, তারপর মা ভালো হলে তার মেয়ে ভালো হবে, গরু ভালো হলে তার বাচ্চাও, মানে গরুর বাছুর যে বাচ্চাটাও ভালো হবে, আর দুধ যদি ভালো হয় তাহলে ঘি অবশ্যই ভালো হবে। তখনকার মানুষজন এটাকে নানান রকম কবিতা, শ্লোক, এগুলো দিয়ে বলতেন, সুরে সুরে গাইতেন। হ্যাঁ, আমি আমার নানুকে দেখেছি এরকম কথাবার্তা বলতে। আগের মানুষজন এরকম কথাবার্তা মাঝে মধ্যে বলে, আমার নানু মাঝে মধ্যে না কথায় কথায় এরকম দুই এক লাইন বলে ফেলে, আর যেগুলো খুব সুন্দর লাগে শুনতে আর কি। তো তারা তখন এগুলো শুনে এসেছে। তো আমাদের এই যে মেঘা ঠাকুর, গোলাম আকবর, চৌধুরী গোলাম আকবর, উনি চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন অঞ্চলে গিয়ে এরকম লেখাগুলো সংগ্রহ করার জন্য। আর এর পেছনে অনেক মজার মজার ঘটনা আছে। যেমন হচ্ছে একদিন তিনি রাত্রের বেলা এরকম তার ডেস্কে বসে আছেন, তখন রাস্তা দিয়ে কেউ একজন দু লাইন গান গেয়ে চলে যায়। তিনি ভোরবেলা সেই মানুষটাকে খোঁজা শুরু করেন যে কে তখন ওই টাইমে এশার নামাজের পরে আমার বাসার সামনে দিয়ে এরকম গান গেয়ে গিয়েছো। তখন অনেকে ভয় পায় যে ঠাকুর সাহেব নিশ্চিত বকা টকা দিবেন, এত রাত্রে তার বাসার সামনে দিয়ে গান গেয়েছি। তিনি আসলে বুঝাতে পারেন না যে তার দরকার গানটা সম্পর্কে জানা। পরবর্তীতে তিনি বলে যে তিনি পুরস্কার দিবেন, তখন একটা ছেলে বলে যে আমি শুনেছি কিন্তু আমি এই সম্পর্কে জানি না, ওই দুই লাইনই জানি, আমি এই গানটা অন্য আরেক জায়গায় শুনেছি।
পরে মেঘা ঠাকুর কি করেন, এই ছেলেকে নিয়ে ওই জায়গায় চলে যান, গিয়ে গানটা সম্পর্কে জানেন, গানটা লিখে আনেন। তারপর আরেকবার একটা ফকির এরকম রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল, যেটা মেঘা ঠাকুরের খুব ভালো লেগে যায়। তিনি ফকিরকে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন যে হচ্ছে আমাকে একটু এটা আবার শোনাও, আমি লিখবো। তখন ফকির চিন্তা করে এই লোক নিশ্চিত আমার গান চুরি করবে এবং অন্য জায়গায় গিয়ে এই গানটা গাইবে। তাহলে হবে কি, আমি যে গাইছি, আমি যে এখন টাকা পাচ্ছি গানটা গিয়ে, আমার ওই টাকা পাওয়া হবে না, মানে তার সত্যটা চুরি করে নিয়ে যাবে। তখন মেঘা ঠাকুর ওনাকে বুঝাতেই পারছিল না যে আমি আসলে চুরি করবো না, আমি এটা লিখবো, আমি সংগ্রহ করব, আপনি গানটা গান। তখন তাকে অনেক পুরস্কারের লোভ দেখানো হয়, তাকে এটা সেটা বলানো হয়, তাকে বাড়িতে এনে বসানো হয়। তারপর কি করে ওই ফকির চালাকি করে এত দ্রুত গাইতে থাকে যে মেঘা ঠাকুর আসলে লিখে কুল পাচ্ছিলেন না। তার পরবর্তীতে তার গিন্নি আবার এটা নিয়ে খুব রেগে যায় যে তুমি এই ফকির এনেছো, তার গান শোনার জন্য আশেপাশে আরো কত মানুষ এসেছেন, এখন এদেরও আপ্যায়ন করতে হবে। আর পাশাপাশি তুমি যে কাজগুলো করেছো তোমার তো কোনো লাভ হলো না, হয়তো ফকির তো পুরো গানটা বললো না। এরকম একটা ব্যাপার। এরকম এই পুরো বই জুড়েই মেঘা ঠাকুরের হচ্ছে নানান রকম চমৎকার ঘটনা আমরা দেখতে পাই, তার ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত। এবং পরবর্তীতে যে তিনি অনেকগুলো সম্মানই পেয়েছেন, সম্মানিত হয়েছেন তিনি জায়গায় জায়গায়, দেশে বিদেশে, বিভিন্ন ক্লাব থেকে আমরণ সম্মাননা পেয়েছেন। এবং তিনি বাংলা একাডেমির জন্য যে কাজগুলো করেছেন, ইভেন এখনো বাংলা একাডেমি তার লেখা প্রকাশ করে। আস্তে আস্তে তার অনেক অপ্রকাশিত লেখা হচ্ছে বাংলা একাডেমি প্রকাশ করে। এই যে আমাদের মেঘা ঠাকুর নিজেই কিন্তু অনেকগুলো বই লিখেছেন, যেমন তিনি রাষ্ট্র রাষ্ট্রভাষা ও 21 প্রসঙ্গে লিখেছেন, তারপর সিলেটি নাগরী পরিক্রমা, তারপর সিলেট গীতিকা, তারপরে হচ্ছে সাধক কবি, আসলে আমি নামটা বুঝতে পারছি না, ভাবনা সম্ভবত, এমন ভাবে লিখেছেন যে আমি বুঝতে পারছি না। তারপর রাধারমণ সঙ্গীত, এরকম আরো অনেকগুলো বই তিনি লিখেছেন, খোলা পায়ের রাশেদা বা চার খলিফার পুঁথি। হ্যাঁ, তো এই সবগুলো আমাদের গোলাম আকবর লিখেছেন। এবং তিনি নিজে নিজে যেমন নিজের কাছে অনেকগুলো লেখা লিখেছেন, লেখা সংগ্রহ করে রেখেছেন, তিনি সেরকম তিনি বাংলা একাডেমিতে অনেক বেশি হচ্ছে শব্দ জমা দিয়েছেন। আমার যতটুকু মানে 40,000-এর বেশি লেখা তিনি হচ্ছে সংগ্রহ করেছিলেন। তো আমি আসলে এই বইটা আমার ফাইনালের আগে পড়েছি, তার কারণে আমি ছোটখাটো অনেক ডিটেলস ভুলে গিয়েছি। তো এই যে আমাদের মেঘা ঠাকুর, তার তার স্ত্রী আর তিনি, আমি জানি না ছবিটা দেখা যাচ্ছে কিনা, এই হচ্ছে তারা দুজন। তাদের দুজনের এরকম আরো অনেক ভিজুয়াল ছবি আছে, আরো অনেক ছবি আছে এখানে, যেখানে তিনি কোন কোন জায়গায় গিয়েছেন, যে এখানে বাংলা একাডেমির একটা কর্মশালায় তিনি এসেছিলেন, যেখানে তিনি কথা বলছিলেন, সেই ছবিটা আছে। তারপর তিনি মদন মোহন কলেজের আঙ্গিনায় গিয়েছেন। এরকম আমাদের লেখক চেষ্টা করেছেন আসলে তার খুব সংক্ষেপ করে তার পুরো জীবনীটা তুলে আনার। এবং তিনি এটাতে পুরোপুরি সফল এটা আমি বলবো না, কারণ এই বইতে আমার বেশ কিছু ছোটখাটো ভুল লেগেছে। তবে এই বইটার পৃষ্ঠা সংখ্যা খুব একটা বেশি না, মাত্র কত 50 55 পৃষ্ঠা, মানে খুবই ছোট। 55 পৃষ্ঠার মধ্যে আবার অনেকগুলো ছবি আছে, যেখানে হচ্ছে মেঘা ঠাকুর কি কি করেছেন, আমেরিকাতে গিয়েছেন, কোথায় কোথায় গিয়েছেন, এই ব্যাপারগুলো তুলে ধরেছেন। তো মেঘা ঠাকুর তার জীবনে যে কাজগুলো করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে যে লোকসঙ্গীত সংগ্রহ করা, গীতি কবিতা সংগ্রহ করা, এগুলো সংগ্রহ করে তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন। আমরা এই যে জেনারেশনের মানুষজন, আমরা কিন্তু অনেক কিছু জানি না, তাই না? আমাদের অনেক লোকগীতি বা আমাদের পরের যে প্রজন্ম আসবে এরা তো আরো জানে না, আমরা জানি না এরা কিভাবে জানবে এই সম্পর্কে। আমরা তো হয়তো নানির কাছে শুনেছি, এরা শুনবে কিনা। তো এই যে মানে মেঘা ঠাকুরের যে কাজগুলো, এগুলো যদি হচ্ছে কখনো সময় পাই, কখনো ইচ্ছে হয়, মানে ইচ্ছে তো অবশ্যই আছে, কিন্তু হচ্ছে ওই যে বইগুলো সংগ্রহ করা, কখনো সংগ্রহ করে আমি অবশ্যই এই লোকগীতিগুলো পড়বো, জানবো, ওনার সম্পর্কে আমি আরো বেশি করে জানার চেষ্টা করবো। আমাদের লেখক চৌধুরী শামসুল আরেফিন, তিনিও যেহেতু সিলেটের মানুষ, তিনি চেষ্টা করেছেন তার এলাকার, তার ওই জায়গার বিখ্যাত মানুষজনকে নিয়ে লেখার। এবং এই বইতে বেশ কয়েক জায়গায় বানান ভুল রয়েছে। আর আমার কাছে মনে হয়েছে এই বইটার প্রচ্ছদ একটু পল্লী, মানে গ্রামের সাথে রিলেটেড যদি কিছু হতো তাহলে আরো বেশি ভালো হতো, আরো বেশি আগ্রহ পেতাম। মানে হয়তো মেঘা ঠাকুরকে একপাশে রেখে তিনি যে হচ্ছে জায়গায় জায়গায় গিয়ে কবিতা সংগ্রহ করেছেন, সেইগুলো যদি একটু দেখানো যেত, এবং এই বইটির প্রোডাকশন কোয়ালিটি যদি আরেকটু ভালো করা যেত। 55 পেজের একটা বই খুব একটা বড় না, কিন্তু তবুও মনে হচ্ছে এটা বাইন্ডিং পেজ কোয়ালিটি আরেকটু ভালো হতে পারতো। এবং এই বইটা প্রকাশিত হয়েছে কাব্য গ্রন্থ প্রকাশন থেকে। তো আমাদের যে লেখক, তিনি কিন্তু শুরুতেই প্রাসঙ্গিকতাতেই হচ্ছে লিখে দিয়েছেন যে তিনি নতুন প্রজন্মের কাছে সম্পূর্ণ অপরিচিত এই মানুষটাকে পরিচিত করতে চান, এবং এই পরিচিত করতে চেয়ে আসলে তিনি লিখেছেন। আর তার যে লেখা,
তার লেখা খুব সহজ সরল। মানে তিনি হয় না, আমরা নর্মালি মানুষ যেভাবে কথা বলে একজন আরেকজনের সাথে, তো আমাদের এই চৌধুরী শামসুল আরিফিনও কোনো ভনিতা রাখেননি, কোনো কাব্যিক কাহিনী কিছু রাখেনি। তিনি সহজ ভাষায় হচ্ছে মেঘা ঠাকুরকে নিয়ে জাস্ট বলে গিয়েছেন এবং আমার কাছে পড়তে ভালো লেগেছে। আমি অনেক কিছু জানতে পেরেছি, যেহেতু এখানে কোনো অবান্তর কথাবার্তা নেই, সবগুলো সত্যিকার কথা, সত্যিকার জীবন থেকে নেওয়া। পড়ে মজা পেয়েছি, ভালো লেগেছে, অনেক অনেক অজানাকে জানতে পেরেছি। তো আপনারা যারা এরকম বই পড়তে পছন্দ করেন আর পল্লী সাহিত্য নিয়ে যাদের আসলে আগ্রহ আছে, তারা এই বইটি পড়তে পারেন, এই বইটি আপনাদের ভালো লাগবে। আমি আবার বলছি, এটা কিন্তু কোনো গতানুগতিক গল্প নয়, উপন্যাস নয়, কোনো কাহিনী নয়। এটা হচ্ছে একজন মানুষের জীবনের ছোট থেকে বড় হওয়া, একটু একটু করে, বেশি বড় না, খুব সংক্ষেপে একটু একটু করে সবকিছু লিখেছেন। তো আপনারা যারা এই বইগুলো পড়তে পছন্দ করেন তারা এটা পড়তে পারেন, আর যারা পছন্দ করেন না তারাও পড়তে পারেন। যে বাংলা সাহিত্যের, বাংলাদেশের মানুষের জন্য কাজ করে গিয়েছেন এমন বিখ্যাত একটা মানুষ সম্পর্কে আপনারা এই বইটি পড়লে জানতে পারবেন। আর এই বইটির দামও খুব একটা বেশি নয়, দামটা একটু দেখে আসি। এই বইটির দাম মাত্র 160 টাকা, মানে এটা আপনি আরো আরো কমে পাবেন। তো আপনি যখন কাউকে উপহার দিতে চাইবেন না, যে সে হচ্ছে বই পড়ার সাথে সাথে একটু আলোকিত হোক, অনেক বেশি জানুক, তার জীবনে একটু জ্ঞান আসুক, অনেক ভালো কিছু জানুক, তারা হচ্ছে উপহার হিসেবে এই বইটা দিতে পারেন, ভালো লাগবে। আমি এই বইটা আমার বোনকেও পড়তে দিব, যে পড়, ভালো লাগবে, তোর অনেক কিছু জানতে পারবি। বা এরকম বইগুলো পড়লে হয় কি, একটা পড়লে না আরো অনেকগুলো পড়ার আগ্রহ বাড়ে, আমার কাছে এটা মনে হয়েছে। তো আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। আজকে এই পর্যন্তই। আকাশ এত পরিমাণ মেঘলা হয়েছে যেটা বলার মতো না। আমার মনে হয় আমি আরেকটি সময় থাকলেই টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়া শুরু হবে। আর গ্রামে তো বৃষ্টির কথা বললে আর লাভ নেই। উম, ভালো লাগে আসলে গ্রামের বৃষ্টিগুলো দেখতে। তো এই পর্যন্তই আজকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি বই পড়ুন। আল্লাহ হাফেজ।